ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেল। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমার থাম্বনেলে দেখে নিয়েছো। আমাদের ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি ইন্ট্রোডাকশন মানে ফার্স্ট চ্যাপ্টারে যেটা 1.2 বেসিক অ্যাকাউন্টিং টার্মস, সেই বেসিক অ্যাকাউন্টিং টার্মস নিয়ে এই চ্যাপ্টারের আজকের এই লাস্ট পার্ট নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল নাম আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনও হবে। এবং যারা ফার্স্ট টাইম যারা দেখছো তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল নাম আমাদের ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এন্ড ট্যাক্সেশনের উপরে, মানে যেটা তোমার নতুন ফরম্যাটে যেটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ পড়বে, এবং সবকিছু নিয়ে আমি অলরেডি আমার এই ভিডিও চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমে সবকিছু সলিউশন করে দেওয়া আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই ভবিষ্যতে সেই সবগুলো ভিডিও দেখতে গেলে তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা দেখবে অলরেডি ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি ফার্স্ট মানে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এর পরে প্রথম যে 1.1 চ্যাপ্টারটা এবং 1.2 এর যেটা এই বেসিক অ্যাকাউন্টিং টার্মস এর উপর অলরেডি ভিডিও আমার আপলোড করে দেওয়া আছে, এই চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে। এই 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 বেসিক অ্যাকাউন্টিং টার্মস এর উপর অলরেডি দুটো ভিডিও হয়ে আছে। আজকের ভিডিওটা হলো বেসিক অ্যাকাউন্টিং টার্মস এর আমার সমস্ত জিনিসটা কভার আপ হয়ে যাবে। তাহলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট দিয়ে সেই সবকটা ভিডিও দেখে নিও। আমি আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, পরে তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি সেই প্লেলিস্টে চলে যেতে পারবো, সেখান থেকে সবকটা ভিডিও দেখে নিতে পারবো। তো ইন্ট্রোডাকশন এবং পার্ট 1 এর ভিডিওতে বেসিক অ্যাকাউন্টিং টার্মসের উপর আমার ম্যাক্সিমাম বিষয়গুলো বলা হয়ে গেছে। আজকে কয়েকটা লাস্ট কয়েকটা টার্মসের উপরে বলা বাকি আছে। তাহলে শুরুতেই চলো বলে নিই কি না। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই টার্মসের মধ্যে, সেটা হচ্ছে মজুদ পণ্য বা স্টক, যেটাকে বলা হচ্ছে স্টক বা বাংলাটা হচ্ছে মজুদ পণ্য। মজুদ পণ্য বা স্টক, মজুদ পণ্য বা স্টকটা কি না, একটা কারবারি প্রতিষ্ঠানের যে বিক্রয়যোগ্য পণ্যটা, পণ্য মানে হচ্ছে গুডস, যেটা নিয়ে সে ব্যবসা করছে সেই গুডসটা যেটা মজুদ হয়ে আছে, মানে যেটা এখনো বিক্রি হয়, যেটা মজুদ অবস্থায় গোডাউনে পড়ে আছে, ব্যবসায় পড়ে আছে, এখনো বিক্রি হয়নি, বিক্রিযোগ্য, বিক্রয় হবে আগামী দিনে, সেটাকেই বলা হচ্ছে মজুদ বা স্টক, মজুদ পণ্য বা স্টক। এই স্টক হচ্ছে কারবারি প্রতিষ্ঠানে দুটো হতে পারে, একটা ওপেনিং একটা ক্লোজিং, মানে ওপেনিং স্টক একটা হতে পারে ওপেনিং স্টক, একটা হচ্ছে ক্লোজিং স্টক। ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক কি, বছরের শুরুতে তোমরা প্রত্যেকে জানো কারবারি প্রতিষ্ঠানে বা এই পরের চ্যাপ্টারটায় মানে যেটা 1.3 তোমাদের নীতি অনুমানের উপরে যে বিষয়টা আছে, সেখানে তোমাদের এই হিসাবকালের নীতি নিয়ে আলোচনা আছে। সেখানে আমি এটা বলে রাখি ছোট্ট করে, যে কোনো কারবারি প্রতিষ্ঠানের হিসাব একটা নির্দিষ্ট বছর ধরে করা হয়। মানে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডটা যেটা হচ্ছে সেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর না ধরা হয় না, সবসময় ধরা হয় একটা বছরের এপ্রিল মাস থেকে, মানে ফার্স্ট এপ্রিল থেকে পরের বছরের 31 মার্চ পর্যন্ত। এই যে অ্যাকাউন্টিং পিরিয়ড বা অ্যাকাউন্টিং হিসাব, এটাকে বলা হয় এক বছর। এই এক বছরের হিসাবে যে কোনো কারবারি প্রতিষ্ঠানের লেনদেনের লিপিবদ্ধকরণ বা মানে অ্যাকাউন্টিংটা করা হয়। তাহলে যে পণ্যটা, যে মজুদ পণ্যটা বা যে স্টকটা বছরের শুরুতে মানে ফার্স্ট এপ্রিলে ব্যবসার গোডাউনে পড়ে আছে, যেটা কোনো বিক্রি হয়নি বা কালকে বিক্রি হবে, আগামী দিনে বিক্রি হবে, সেটাকে বলা হবে ওপেনিং, যেহেতু বছরের শুরু। আর যেটা 31 মার্চে যেটা কোনো বিক্রি হয়নি সারা বছরে, যেটা পরের বছরে গিয়ে সেটা বিক্রি হবে, মানে পরের অ্যাকাউন্টিং পিরিয়ডে গিয়ে সেটা বিক্রি হবে, সেটাকে বলা হবে ক্লোজিং, মানে অন্তিম আর ওটা প্রারম্ভিক, মানে যেটা বছরের শুরু হলে ওপেনিং, বছরের শেষ মজুদ পণ্য হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে এই মজুদ পণ্য দুরকম হয়, একটা ওপেনিং একটা ক্লোজিং। এবং এই মজুদ পণ্যের মধ্যে দুরকম বিষয় আছে যেটা তোমরা জানতে হবে। একটা হচ্ছে WIP আর একটা হচ্ছে ফিনিশড গুডস। ফিনিশড গুডস বা WIP ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে যে পণ্যটা সারা বছর ধরে নিরন্তর মানে কাজ করতে যে পণ্যটা তৈরি হয়নি, মানে সেমি প্রোডাক্ট, মানে সেমি তৈরি হয়েছে, অর্ধেক তৈরি হয়েছে, এখন পুরোটা তৈরি হয়নি। ধরো এই ঘড়িটা সারা বছর ধরে উৎপাদন হচ্ছে, ধরো শুধু বডিটা তৈরি হয়েছে, বেল্টগুলো লাগানো হয়নি, তাহলে সেই পণ্যটাকে বা সেই গুডসটাকে বলা হবে WIP। আর যেটা পুরোটা তৈরি হয়ে গিয়ে থাকবে সেটাকে বলা হবে ফিনিশড গুডস বা টোটাল প্রোডাক্ট আমার বিক্রয়যোগ্য হয়ে গেছে, টোটালটাই আমার ফিনিশ। তাহলে এই গুডস বা এই পণ্য
ডাব্লিউআইপি হতে পারে, ফিনিশ গুডস হতে পারে, এবং এই ডাব্লিউআইপি ফিনিশ গুডসগুলো কিন্তু ওপেনিং এবং ক্লোজিং হবে, মানে যেটা বছরের শুরুতে যেটা ডাব্লিউআইপি ও ফিনিশ গুডস পড়ে থাকবে সেটাকে বলা হবে ওপেনিং ডাব্লিউআইপি বা ওপেনিং ফিনিশ গুডস, আর যেটা ক্লোজিং ডাব্লিউআইপি বা ক্লোজিং ফিনিশ গুডস পড়ে থাকবে সেটাকে বলা হবে ক্লোজিং ফিনিশ গুডস অথবা ক্লোজিং ডাব্লিউআইপি বা ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস। তাহলে এই হচ্ছে তোমাদের মজুদ বা স্টকের টোটাল অ্যাকাউন্টিং টার্মসের এই হচ্ছে ভিত্তিটা। ঠিক আছে, তাহলে চলো আরো আমাদের আছে আরো টার্মস, তাহলে আমি এই পরের টার্মসটা দেখে নিই, সেটা হচ্ছে ডেটার্স বা দেনাদার। ডেটার্স, DEBTORS, ডেটার্স বা যাকে বলা হয় বাংলায় দেনাদার। ডেটার্স বা দেনাদার কারা না, একটা কারবারি প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠানে যখন পণ্য বা গুডস যখন সেল হচ্ছে বা বিক্রি হচ্ছে, এবং এই বিক্রিটা এখানে তোমাদের একটা কথা বলে রাখি, বিক্রি যে কোনো কারবারি প্রতিষ্ঠানে বিক্রি দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে নগদ বিক্রি আর একটা হচ্ছে ধারে বিক্রি। নগদ বিক্রি মানে হচ্ছে যাকে বিক্রি করলো, যিনি ক্রেতা হলেন ওই পণ্যটা সেই ব্যবসা প্রতিষ্ঠানে, তিনি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে কিনলেন। আরেকটা হতে পারে যেটা ধারে বিক্রি, মানে যাকে বিক্রি করলেন সেই ক্রেতা তখন পয়সা দিল না বা তখন টাকা দিল না, পরে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল। এই যে সেলটা বা যে বিক্রিটা একটা ব্যবসা প্রতিষ্ঠানে ধারে হয়, নগদ টাকায় হয় না, ধারে হয়, মানে যাকে বিক্রি করেছে সে পরে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। যখন ধারে হচ্ছে, যাকে ধারে দিচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে এই কারবারি প্রতিষ্ঠানের দেনাদার বা ডেটার্স। দেনাদার বা ডেটার্স যেটা সেলসের সাথে যুক্ত, মানে সেলস হলে ডেটার্স হবে, মানে ধারে সেলস হলে তবে যাকে ধারে সেলস করবে তাকেই বলা হচ্ছে ডেটার্স। ঠিক আছে, খুব পরিষ্কার একদম ক্লিয়ার হলো। তারপরে দেখো যেটা আছে সেটাকে বলে ক্রেডিটার্স। ক্রেডিটার্স, CREDITORS, ক্রেডিটার্স। ক্রেডিটার্সের বাংলা হচ্ছে পাওনাদার। পাওনাদার, পাওনাদার কাদের বলে না, সেই ঠিক এইটা ঠিক উল্টোটা, মানে একটা কারবারি প্রতিষ্ঠান যখন ধারে কিনছে, কেনাটা আমার ওই একই পদ্ধতিতে হতে পারে, নগদে কেনা হতে পারে বা ধারে কেনা। নগদে কেনা মানে যখন এই কারবারি প্রতিষ্ঠানটা কোনো কিছু তার প্রোডাক্টটা গুডসটা কিনছে বা অ্যাসেটসটা কিনছে, সঙ্গে সঙ্গে যদি টাকা বা টাকা দিয়ে দেয়, অর্থ দিয়ে দেয়, তাহলে সেটাকে বলা হবে নগদ কেনা। আর যদি পরে টাকা দেবো বলে ধারে কিনে পরে টাকা দেবো বলে প্রতিশ্রুতি দেয়, তখন সেই কেনাটাকে বলা হবে ধারে কেনা। সেই আমরা যখন ধারে কিনছি, যার কাছ থেকে কিনছি তাদের মানে যার কাছ থেকে কিনছি, ব্যবসা প্রতিষ্ঠান যার কাছ থেকে কিনলো, তাকে কি করবে, তাকে পরে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছি, তার মানে ও পাবে টাকা এই ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে, ও পাবে। তাহলে ওই পাওয়াটাকে বলা হচ্ছে ক্রেডিটার্স। মানে ক্রেডিটার্স ইজ রিলেটেড টু পারচেস, ক্রেডিটার্স ইজ রিলেটেড টু পারচেস, আর ডেটার্স ইজ রিলেটেড টু সেলস। মানে ধারে বিক্রি হলে ডেটার্স হবে, আর ধারে কেনা হলে যার কাছ থেকে কেনা হচ্ছে সে হচ্ছে এই কারবারি প্রতিষ্ঠানের পাওনাদার বা ক্রেডিটার্স। ফলে এখানে একটা কথা বলে রাখি, এই ডেটার্স হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে, যেটা আমরা পড়েছিলাম এর আগের টার্মসে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পত্তি, আর ক্রেডিটার্স হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি বা যেটাকে বাংলায় বলে চলতি দায়। ঠিক আছে, তাহলে আজকে এখন কি শিখলাম, স্টক শিখলাম, ডেটার্স শিখলাম এবং ক্রেডিটার্স শিখলাম। চলো আরেকটা শিখি, যেটাকে বলা হয় ভাউচার। ভাউচার যার বাংলাটা হচ্ছে প্রমাণক। প্রমাণক, ভাউচার বা প্রমাণক কি, যখনই কারবারি প্রতিষ্ঠানে কোনো লেনদেন হবে এবং সেই লেনদেনের সাপেক্ষে তার প্রয়োজনীয় ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্টসের উপর দেখে, সেই ডকুমেন্টসটা রেখে তবে কিন্তু হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং এর কাজ করা হয়। ডকুমেন্টসটাকে রেখে দেওয়াটাকে বলা হচ্ছে বুক কিপিং। মানে বুক কিপিং করা, সেই বুক কিপিং এর একটা অংশ হচ্ছে ডকুমেন্টস ঠিকঠাক করে রাখা এবং তারপরে সেটা দেখে হিসাবের কাজ করাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট। ডকুমেন্টস মানে কি, যখনই কেনা হচ্ছে বা পারচেস মানে বিক্রি হচ্ছে, তার যে কপি, মানে সেটা বিল হতে পারে, সেটা রসিদ হতে পারে, সেটা যে কোনো মেমোরান্ডাম, কারবারি প্রতিষ্ঠানের বিভিন্ন মেমোরান্ডাম বা বিভিন্ন কাগজ হতে পারে, মানে যেটা তার প্রমাণ হিসেবে ব্যবহার করে যে ওই লেনদেনটা হয়েছে, কেনা হয়েছে বা ওই সম্পত্তিটা কেনা হয়েছে বা গুডসটা কেনা হয়েছে বা সম্পত্তিটা বিক্রি করা হয়েছে বা এই গুডসটা বিক্রি করা হয়েছে, তার তো একটা কাগজ থাকবে, একটা নথি থাকবে। সেই নথিটাকেই বলা হচ্ছে প্রমাণক বা ভাউচার। সেইটার উপরে সেইটা দেখেই কিন্তু
যে কোনো কারবারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের কাজ করা হয় এবং এই নথিগুলোর পরে কিন্তু অডিটাররা যখন অডিট করতে আসবে তখন কিন্তু চেক করবে যে এই লেনদেনের সাপেক্ষে আমার এই প্রমাণটা আছে কিনা, মানে এটা একটা প্রমাণক বা একটা প্রমাণপত্র, সেটাকে বলা হচ্ছে ভাউচার। ভাউচার না থাকলে কিন্তু কারবারি প্রতিষ্ঠানের কোনো লেনদেনের হিসাব নিকাশ করা বা অ্যাকাউন্টিং করা হয় না, করলেও সেটা কিন্তু ভুল বলে প্রমাণিত হবে, কারণ তার রেসপেক্টে একটা প্রমাণক থাকতে হবে। এই প্রমাণক দুরকম হতে পারে, একটা তোমার ধরো প্রধান বা প্রাথমিক প্রমাণ, প্রাথমিক হতে পারে বা আনুষঙ্গিক হতে পারে, আনুষঙ্গিক হতে পারে বা প্রাথমিক হতে পারে। প্রাথমিক বলতে যে কারবারি প্রতিষ্ঠানের লেনদেনে তার অরিজিনাল কাগজপত্র আছে, অরিজিনাল ক্যাশ মেমো, বিল, রসিদ সবকিছু আছে, সেগুলোকে বলা হবে প্রাথমিক ভাউচার বা প্রাথমিক প্রমাণক। আর যদি তার জেরক্স কপি থাকে, অরিজিনালটা না থাকে, যদি তার জেরক্স কপি থাকে, তাহলে সেটাকে বলা হবে আনুষঙ্গিক প্রমাণক বা আনুষঙ্গিক ভাউচার। এবং কারবারি প্রতিষ্ঠানের এই ভাউচারকে দুভাগে ভাগ করা হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, আভ্যন্তরীণ বাহ্যিক। ইন্টারনাল ভাউচার কি না, যে লেনদেনের সাপেক্ষে কারবারি প্রতিষ্ঠান তার প্রয়োজনীয় ভাউচারটা সেই ব্যবসা প্রতিষ্ঠান নিজেরাই তৈরি করেছে, যেমন বিল বা ক্যাশ মেমো নিজেরাই তৈরি করেছে, তাহলে সেটাকে বলা হবে, যেটা কারবারি নিজে তৈরি করছে সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ভাউচার। আর যে বিল বা রসিদ বা ক্যাশ মেমোটা কারবারি প্রতিষ্ঠান অন্য জায়গা থেকে, অন্যের জায়গা থেকে নিচ্ছে, যখন কেনার সময় হবে বা হবে অন্য জায়গা থেকে নিচ্ছে, সেটাকে বলা হবে এক্সটার্নাল। তাহলে আমরা এই টোটালটা হচ্ছে ভাউচার। তাহলে আমরা এখান থেকে আজকে কি শিখলাম? এখনো পর্যন্ত স্টক শিখেছি, ডেটার শিখেছি, ক্রেডিটার শিখেছি এবং ভাউচার শিখলাম। চলো আরো টোটাল 4-5টা আছে, আমি জায়গাটা মুছে দিয়ে বাকিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে পরের টার্মসটা দেখি, সেটা হচ্ছে ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট কথাটা তোমরা প্রায় শুনে থাকতে পারবে। ডিসকাউন্ট বা যেটাকে বাংলায় বলে ছাড় বা ডিসকাউন্ট। তোমরা যখনই কোনো কিছু কেনাকাটা করতে যাবে, দেখবে প্রায় তোমাদেরকে যে প্রোডাক্টে বা যে গুডসটা তোমরা কিনছো তার যে দাম লেখা আছে, সেই দাম থেকে, মানে সেলিং প্রাইস যেটা লেখা আছে, বিক্রয় মূল্য, তার থেকে কিছুটা কম দামে বিক্রেতা তোমাদের সেই জিনিসটা দেয়, বা তোমরা তার থেকে কম দামে সেই জিনিসটা হয়। এই যে যতটুকু কম দামে তোমরা নিলে সেটাকে ডিসকাউন্ট বা ছাড় বলা হয়। মানে একজন ব্যবসা প্রতিষ্ঠান একটা পণ্যের বা একটা গুডসের যেটা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আছে তার থেকে কম, যতটা কম দামে সে ক্রেতাকে সেই জিনিসটা দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। এই ডিসকাউন্ট বা ছাড় দুরকম হতে পারে। একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কি আর ট্রেড ডিসকাউন্ট কি? বাংলাটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্টের বাংলা হচ্ছে নগদ ছাড় বা নগদ বাট্টা, আর ট্রেড ডিসকাউন্টের বাংলাটা হচ্ছে ব্যবসায়িক ছাড় বা ব্যবসায়িক বাট্টা। তার প্রথমে ব্যবসায়িক বাট্টাটা, ব্যবসায়িক ছাড়টা বা ট্রেড ডিসকাউন্টটা বলি। ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে কোনো পণ্যের যিনি উৎপাদক, মানে যে পণ্যটা যিনি তৈরি করছে, যে কারখানা বা যে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে, উৎপাদক যে কম দামে সেই পণ্যটা পাইকারি ব্যবসায়ীকে দিচ্ছে, বা সেই পাইকারি ব্যবসায়ী সেই পণ্যটা যতটা কম দামে খুচরো ব্যবসায়ীকে দিচ্ছে, ব্যবসায়ীর যে ছাড়টা হচ্ছে সেই প্রোডাক্টটার, তাকেই বলা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট বা ব্যবসায়িক বাট্টা। এবং এই ব্যবসায়িক বাট্টাটা একজন ব্যবসা প্রতিষ্ঠান মানে উৎপাদক পাইকারিকে দেবে, পাইকারি খুচরো বিক্রেতাকে দেবে, সেটা হচ্ছে ব্যবসায়িক বাট্টা। আর নগদ ডিসকাউন্ট বা ক্যাশ ডিসকাউন্টটা হচ্ছে, আমরা প্রত্যেকেই যখন বাজারে যখনই কোথাও কোনো কেনাকাটা করতে যাই, আমাদেরকে সবাইকে দেয় না, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিনতে হয় সেই কাস্টমারদের বা সেই ক্রেতাদেরই দেয় যারা নগদ পণ্যে জিনিসটা কিনবে বা সেই প্রোডাক্টটা কিনবে বা ধারে কিনবে, বা একটা নির্দিষ্ট দিনের মধ্যে সে টাকাটা শোধ করে দেবে। এই পার্টিকুলারলি ক্রেতাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান কি করে, এই ব্যবসায়িক বাট্টার পরেও কিন্তু এক ধরনের বাট্টা দেয়, তাকে বলা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। মানে নগদ কেনাকাটার উপরে যে ছাড়টা পাওয়া যায় সেই ছাড়টাকে বলা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে উৎপাদক পাইকারিকে, পাইকারি ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীকে যে ছাড়টা দিচ্ছে সেই ছাড়টাকে বলা হচ্ছে আমাদের ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে ব্যবসা ডিসকাউন্ট বা ছাড় বা বাট্টা বিষয়টা জানা হলো। আরেকটা জিনিস দেখো এরপরে, সেটা হচ্ছে কন্টিনজেন্ট
অ্যাসেটস, কন্টিনজেন্ট অ্যাসেটস যার বাংলাটা হচ্ছে সম্ভাব্য সম্পত্তি। সম্ভাব্য সম্পত্তি মানে কি? আমাদের সম্পত্তি কয়রকম আছে? আমি আগে এই বেসিক অ্যাকাউন্টিং টার্মস দেখেছি সম্পত্তি হবে দু রকম, একটা কারেন্ট অ্যাসেটস আর একটা নন কারেন্ট অ্যাসেট, মানে চলতি সম্পত্তি এবং অচলতি সম্পত্তি। এই চলতি সম্পত্তি এবং অচলতি সম্পত্তি ছাড়াও কারবারি প্রতিষ্ঠানের আরেক রকম সম্পত্তি আছে, সেটাকে বলা হয় কন্টিনজেন্ট অ্যাসেট বা সম্ভাব্য সম্পত্তি। সম্ভাব্য সম্পত্তি কোনটা? না ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পত্তিটা এখনো ব্যবসা প্রতিষ্ঠানের নামে হয়নি, আগামী দিনে কোনো একটা ঘটনার জন্য বা কোনো একটা লেনদেনের জন্য বা কোনো একটা সিচুয়েশনের জন্য কিন্তু সেই সম্পত্তিটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চলে আসতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তিতে চলে আসতে পারে, পাওয়া পাওনা হতে পারে, যেটা হতে পারে আগামী দিনে, সেই সম্পত্তিটাকে বলা হবে কন্টিনজেন্ট অ্যাসেট বা সম্ভাব্য সম্পত্তি। মানে কোনো লেনদেনের ফলে যেটা মামলা মোকদ্দমা চলছে, মামলা মোকদ্দমা জিতে গেল, আগামী দিনে সেই জিনিসটা চলে যাবে ব্যবসা প্রতিষ্ঠানের, সেটাকে কন্টিনজেন্ট অ্যাসেট বলে। ঠিক তেমনি কন্টিনজেন্ট লায়াবিলিটিও আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটিও আছে, দায়টাও আছে, সম্ভাব্য দায়। সম্ভাব্য দায়টা কি? সম্ভাব্য অ্যাসেটস এর মতনই যে দায়টা এখন আমাদের পেমেন্ট করতে হবে না বা পেমেন্টের কোনো প্রয়োজন নেই, কিন্তু আগামী দিনে কোনো ঘটনার জন্য সেই দায়টা সম্ভব, মানে সত্যি সত্যি সেই দায়টা হয়ে গেল এবং সেখানে কারবারি প্রতিষ্ঠানকে টাকা দিতে হচ্ছে। ফলে যে দায়টা এখন তৈরি নেই কিন্তু আগামী দিনে কোনো ঘটনার জন্য সেই দায়টা তৈরি হতে পারে, সেটাকে বলা হচ্ছে সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি। ঠিক উল্টোটা, অ্যাসেটের ক্ষেত্রে কন্টিনজেন্ট সম্ভাব্য সম্পত্তি হিসেবে দিতে পারে, আর তো সম্ভাব্য দায় হচ্ছে সম্ভাব্য দায় হিসেবে সে টাকাটা দিতে পারে। তাহলে এটা হচ্ছে কন্টিনজেন্ট অ্যাসেট এবং কন্টিনজেন্ট লায়াবিলিটি। এবার চলে আসুন রিসিপ্ট। রিসিপ্ট বা প্রাপ্তি, যাকে বাংলায় বলে প্রাপ্তি। প্রাপ্তি কি? ব্যবসা প্রতিষ্ঠানের যে অর্থ পাওনা আছে তাকেই প্রাপ্তি বলে। এখানে সম্পত্তি পাওয়া বা প্রোডাক্ট পাওয়া বা গুডস পাওয়া কিন্তু প্রাপ্তি হিসেবে বলা হবে না। প্রাপ্তি তাকেই বলবে না একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো টাকা পাবে, সেটা যেভাবেই সে টাকাটা পাচ্ছে, যে টাকাটাই পাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে, টাকা ঢুকছে, টাকা আসছে, তাকেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বা কারবারি প্রতিষ্ঠানে রিসিপ্ট বা প্রাপ্তি বলে। এই রিসিপ্ট বা প্রাপ্তি দু রকম হয়, একটা ক্যাপিটাল রিসিপ্ট, একটাকে বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট, একটাকে বলা হয় রেভিনিউ রিসিপ্ট। মূলধনযুক্ত প্রাপ্তি, আর একটা হচ্ছে রেভিনিউ বা মুনাফাযুক্ত প্রাপ্তি। এই মূলধনযুক্ত প্রাপ্তি মানে কি? যখন কারবারি প্রতিষ্ঠান তার পুরনো সম্পত্তি বিক্রি করছে, শেয়ার বিক্রি করে যে টাকাটা পাচ্ছে, পুরনো সম্পত্তি অনেক ব্যবহার করেছে, ধরো একটা গাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠানে, 5 বছর 6 বছর সেটা ব্যবহার করার পরে সেটা বিক্রি করে দিল, বা কোনো মেশিনারি আছে যেটা বিক্রি করে দিল, সেটা বিক্রি করে দিয়ে যে প্রাপ্তিটা হচ্ছে, যে টাকাটা পাচ্ছে, সেই টাকাটাকে বলা হবে ক্যাপিটাল রিসিপ্ট। আর রেভিনিউ রিসিপ্ট বা মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে কারবারি প্রতিষ্ঠান প্রতিদিন যে প্রোডাক্টটা বিক্রি করছে, যে প্রোডাক্টটা সে বিক্রি করছে প্রতিদিন, সেই প্রোডাক্ট থেকে বিক্রির মূল্য হিসাবে যে টাকাটা পাচ্ছে, সেল প্রাইস হিসেবে যে টাকাটা পাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। মানে কারবারি প্রতিষ্ঠানের চলতি প্রতিদিনের যে পাওনাটা, যেটা প্রতিদিন ডে টু ডে পাওনা, সেটাকে বলা হবে রেভিনিউ। আর যেটা হঠাৎ করে কোনো একটা ক্যাপিটাল, মানে কোনো একটা অ্যাসেট বিক্রি হলো বা শেয়ার ছাড়লো, যেটা প্রতিদিন হচ্ছে না, একবার হচ্ছে, বছরে 2বার হচ্ছে বা 3বার হচ্ছে বা একবার হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। ঠিক তেমনিভাবে এক্সপেন্ডিচার হতে, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়, ব্যয় হচ্ছে কারবারি প্রতিষ্ঠানের যে টাকাটা দিতে হবে, মানে ঠিক রিসিপ্টের উল্টো, যে টাকাটা দিতে হচ্ছে, অন্য কাউকে দিতে হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ব্যয়। এই ব্যয়ও দুভাবে হতে পারে, একটা ক্যাপিটাল, একটা রেভিনিউ। ঠিক তেমনি ক্যাপিটালটা কি? না কারবারি প্রতিষ্ঠান যখন সম্পত্তি কিনছে, মেশিন কিনছে, অ্যাসেটস কিনছে বা গাড়ি কিনছে ব্যবসার প্রতিষ্ঠানে ব্যবসার কাজের জন্য, সেটা তো প্রতিদিন কিনছে না। একটা মেশিন কিনছে মানে সেটা 10 বছর ধরে সেটা ব্যবহার করবে, একটা গাড়ি কিনছে মানে সেটা 5-6 বছর ধরে সেটা ব্যবহার করবে, যেটা প্রতিদিন কেনা হচ্ছে না, যেটা একদিন বছরে একবার কেনা হচ্ছে বা প্রতি বছরই কেনা হচ্ছে না, 1 বছর কেনা হচ্ছে তার আবার 5-6 বছর পরে কেনা হচ্ছে, সেই কিনতে গিয়ে যে টাকাটা বেরিয়ে যাচ্ছে, সেই টাকাটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে প্রতিদিনের যে খরচ, মানে যে প্রোডাক্টটা বা যে গুডসটা সে বিক্রি করছে, সেই গুডসটা যদি তৈরি করে আনে, মানে বাইরে থেকে যদি কিনে আনে অন্য জায়গা থেকে, তাহলে তার জন্য পয়সা দিতে হচ্ছে, সেই খরচটা, বা যদি নিজেরা উৎপাদন করে তার জন্য খরচ হচ্ছে, সেটা মানে স্যালারি দিচ্ছে, এমপ্লয়িদের স্যালারি দিচ্ছে, ইলেকট্রিক বিল দিচ্ছে,
বা ডে টু ডে যে খরচটা হচ্ছে, প্রতিদিনের যে খরচটা, প্রতি মাসের যে খরচটা একটা ব্যবসা প্রতিষ্ঠানে, সেটাকে বলা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে যেটা একবার হবে, বহু বছর হবে না, হঠাৎ করে হবে, সেটা ক্যাপিটাল। আর যেটা ডে টু ডে হবে সেটা রেভিনিউ। আরেক ধরনের ব্যয় আছে, সেটা হচ্ছে ডিফার্ড রেভিনিউ। ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে কারবারি প্রতিষ্ঠানের সেই ব্যয়, যে ব্যয়টা কারবারি প্রতিষ্ঠান এখন করলো, ব্যবসা প্রতিষ্ঠান এখন করলো, বেশ বড় সড়ো একটা অ্যামাউন্ট, বড় সড়ো একটা টাকা সেই খরচটা করলো, কিন্তু সেই খরচ থেকে লাভটা আগামী বহু বছর ধরে পাবে। বহু বছর ধরে সেই খরচ থেকে লাভ পাবে। যেমন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, বা বিজ্ঞাপন বাবদ যে খরচটা। বিজ্ঞাপন দিচ্ছে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার যে নতুন প্রোডাক্ট আসছে সেটা বিজ্ঞাপন দিচ্ছে, সেটা ওডিং করছে, সেটা টিভি দিচ্ছে, সেটা কভার দরজা দিচ্ছে, সেটা ইন্টারনেটে দিচ্ছে। ফলে তার পেছনে একটা খরচ হচ্ছে, সেই খরচটা একবার করে দিল, কিন্তু সেখান থেকে আগামী দিনে কি হবে না, সেটা যত দেখবে, যত মানুষ সেটা দেখবে, জানবে, ওডিংটা দেখবে, কাগজে করবে, তত মানুষ কি করবে, সেই প্রোডাক্টের উপর আকৃষ্ট হবে, সেই প্রোডাক্টটা কিনতে আসবে। ফলে এই ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যে ব্যয়টা এখন করা হয়, কিন্তু সেই ব্যয়ের সুফলটা আগামী বহু বছর ধরে সেই ব্যবসা প্রতিষ্ঠান পাবে। সেটাকে বলা হচ্ছে ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে টোটাল ব্যয় তিনটে, রিসিভ দুটো, আর এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডিসকাউন্ট বা পাট্টা, যেটা আমাদের দুটো আছে, একটা ক্যাশ, ডিসকাউন্ট। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই টোটালটা এই বিষয়ের উপর থাকবে, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্মসের সমস্ত বিষয়গুলো, সবকটা টার্মসের, সবকটা শব্দের অর্থ আমরা ভালো করে বুঝতে পারলাম। তোমরা যারা প্রথম ক্লাস 11 কমার্স নিয়ে পড়াশোনা করছো, এই প্রত্যেকটা টার্ম যদি খুব ভালো করে না বোঝো, আগামী দিনে কিন্তু কমার্স নিয়ে কিন্তু সমস্যা হবে। ফলে আমার এই তিনটে ভিডিও খুব ভালো করে দেখো, খুব ভালো করে শোনো, খুব ভালো করে বোঝো, বই জায়গাগুলো করে নাও, দেখবে কোনোদিন আর এই বিষয়গুলো কিন্তু সমস্যা থাকবে, এবং সবটাই তোমাদের মাথায় থেকে যায়। ঠিক আছে? তারিখ এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে বলবো না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা, যারা এখানে কমার্স নিয়ে সব কিছু পেতে চাও, তারা তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলে তোমাদের সাথে আমার দেখা হবে। ফলে তোমরা